দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিশ্লেষণ নিয়ে ধারাবাহিক আয়োজন বাণিজ্য ও অর্থনীতি অনুষ্ঠানে। দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট পর্যটন খাত। আমাদের সাথে আজকের এই আলোচনায় আমরা সাথে পেয়েছি রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এবং সাথে আছে ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ইমরানুল আলম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের এই বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে। ইমরানুল, আপনার কাছে যদি জানতে চাই, উনি ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণটা তুলে ধরেছেন, বেশ কিছু প্রতিবন্ধকতার কথা বলেছেন। প্রকৃতি আমাদেরকে যে অপার সম্ভাবনার পর্যটন দিয়ে দিয়েছে পর্যটকদের অবকাশ যাপনের জন্য, সেই জায়গায় শুধু কক্সবাজার নয় অন্যান্য ক্ষেত্রের নিরিখে যদি আপনাকে বিষয়গুলো বিশ্লেষণ করতে বলি। আমি কক্সবাজারের পাশাপাশি বাংলাদেশে যে বৈচিত্র্য আছে, একই দেশে আপনি দেখেন সি বিচ রয়েছে, একটা কোরাল আইল্যান্ড আছে, শ্রীমঙ্গলের মতো ছায়া সুনিবিড় একটা জায়গা আছে, পর্যটন স্পট আছে, আবার সাজেক বান্দরবনের মতো পাহাড়ে বেষ্টিত জায়গা আছে, মেঘ পাহাড় যেখানে লুকোচুরি খেলে সূর্য দেখা যায়। হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে আপনি যদি টাঙ্গুয়ার হাওর দেখেন, সেখানে হচ্ছে একটা মানে হাওর আছে, বিশাল বড় হাওর। তার পাশে ভারতের মেঘালয়ের পাহাড় আছে, সেখানেও কিন্তু মেঘ এবং বৃষ্টির যে একটা লুকোচুরি খেলা সেটা দেখা যায়। এত পরিমাণ বৈচিত্র্য, কিন্তু সেই অনুযায়ী বাংলাদেশে ভাইয়া তো অনেকটা বলে দিয়েছেন, কভার করে দিয়েছেন যে আমরা আসলে কোথাও দাঁড়িয়ে নেই। এবং উনি একটা দেশের উদাহরণ টেনেছেন। আমি একটা দেশের নির্দিষ্ট উদাহরণ টানতে চাই না, আমি চাই যে আমরা যখনই বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কোনো কিছু করতে যাই, যখন লাক্সারিয়াস কিছু করি কিংবা একটা ভালো কিছু করি, তখন হচ্ছে বাংলাদেশের পর্যটনের প্রাইস বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে বলা হয়। কিন্তু অন্যান্য দেশের কম্পেয়ার যদি এটা করা হয়, তাহলে অন্যান্য দেশ যেরকম সুবিধা পাচ্ছে পর্যটনের খাতে, এইটা কিন্তু আসলে কখনোই মেনশন করা হয় না। অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই দেশের যে গভর্নমেন্টাল সেট আপ, এই সেট আপ কিন্তু আমাদের দেশের সেট আপ থেকে অনেক বেশি এগিয়ে ট্যুরিজমের ক্ষেত্রে আমি বলছি আর কি। আমরা এখনও ট্যুরিজমে লাস্ট যদি আমরা 15 থেকে 20 বছর ধরি আর কি, এই সময়ের মধ্যে দুইটা ভাগ করে ফেলি, যে লাস্ট 10 বছরে ট্যুরিজমটা অনেক বেশি ফ্লারিশ করেছে, ডোমেস্টিক ট্যুরিজম বেড়েছে, তারপর হচ্ছে সর্বস্তরের মানুষ ঘোরাঘুরি করছে। একটা সময় কিন্তু নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষ বা নির্দিষ্ট কিছু আয়ের মানুষ ঘুরতো খুবই অল্প, অথবা স্টুডেন্ট আমরা যখন ছিলাম ভার্সিটিতে আমরা খুব অল্প খরচে ঘুরতে যেতাম, এটা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে ছিল। এখন কিন্তু সর্বস্তরের মানুষ ঘোরাঘুরি করছে। কিন্তু আপনি দেখেন জিডিপিতে মাত্র 3.2 আমরা এখন দিচ্ছি, কিন্তু উইদাউট ডুইং এনিথিং বাই গভর্নমেন্ট অর যারা হচ্ছে নীতি নির্ধারক, ওনারা কিন্তু ট্যুরিজমকে বেস করে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি এক রাস্তাঘাট ছাড়া। ভাইও কিন্তু রাস্তার কথা একটু আগে বলছিলেন, রাস্তাঘাট কিন্তু আলটিমেটলি ট্যুরিজমকে ফোকাস করে করা হচ্ছে না, এটা জনগণকে ফোকাস করে করা হচ্ছে। এটাকেই আবার ট্যুরিজমে যখন আমরা কোনো আয় দেখাতে যাই যে ট্যুরিজমের জন্য গভর্নমেন্ট বা কর্তৃপক্ষ কী করছেন, তখন কিন্তু আমরা রাস্তাঘাটকে দেখিয়ে দিচ্ছি। আলটিমেটলি যে একটু আলোচনা হচ্ছিল যে ট্যুরিজমে একটা কক্সবাজার নিয়ে বলা হচ্ছিল, কক্সবাজারে মানুষ ঘুরতে যাচ্ছে, বিনোদনের কিন্তু খুব বেশি কিছু নেই। তো এই সেম ইস্যু কিন্তু প্রত্যেকটা স্পটে, মানে সড়ক অবকাঠামোর কথা যদি বলতে চাই, সেটা স্থানীয় জনগণের চাহিদার নিরিখে বা নাগরিক সুযোগ সুবিধার নিরিখে তোলা হচ্ছে। আলাদাভাবে যদি পর্যটনকে কেন্দ্র করে সেটা ডেভেলপ করার কথা বলছে, সে জায়গায় হয়তো একটা সংকট রয়ে গেছে। আসলে আমরা সেভাবে এখনো দেখতে পাচ্ছি না। হয়তো ছোট ছোট কিছু, যেমন টুরিস্ট পুলিশ এসেছে, এমন খুবই ছোট উদাহরণ দেওয়া যাবে আর কি। কিন্তু আপনি প্রত্যেকটা স্পট নিয়ে চিন্তা করেন, সেটা টাঙ্গুয়ার হাওর হোক, শ্রীমঙ্গল হোক, কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, বান্দরবন, সব জায়গায় দেখেন আপনি আলটিমেটলি ট্যুরিজমকে ফোকাস করে তেমন খুব বেশি উদ্যোগ আসলে নেই। তো আমরা ওভারঅল যদি চিন্তা করি যে অন্যান্য দেশের সাথে যেহেতু কম্পেয়ার করা হচ্ছে, তো অন্যান্য দেশ যেরকম ট্যুরিজমকে বেস করে অনেকটা এগিয়ে গেছে, অনেক দেশ, আমরা থাইল্যান্ড যদি চিন্তা করি, তারা 30 থেকে 40% হচ্ছে ট্যুরিজম নির্ভর হচ্ছে দেশ, জিডিপির ম্যাক্সিমামটা ওরা কাভার করে। আমরা বাংলাদেশে এত অপার সম্ভাবনা থাকার পরেও রাঙামাটির মতো একটা জায়গা আছে, এখনও একদমই আনএক্সপ্লোর্ড বলতে পারেন আপনি, তারপরে মাত্র 3.2% জিডিপি আমরা ট্যুরিজম থেকে হচ্ছে জিডিপিতে আমরা অবদান রাখতে পারছি। কিন্তু সেটাকে একটু যদি নজর দেওয়া যেত ভালো মতো, লাস্ট 10 বছরে আমি যেটা বলছিলাম যে 20 বছর যদি আমি সেগমেন্টে ভাগ করে দিই, লাস্ট 10 বছরে যদি যে পরিমাণ মানুষ ঘুরছে এখন দেশের মধ্যে, দেশের মানুষ দেশে ঘুরছে, দেশের মানুষ দেশের বাইরে যাচ্ছে, সব মিলে যেরকম ঘোরাঘুরি করছে, তাহলে এটাকে এতদিনে হয়তো 7 থেকে 8% জিডিপিতে অনায়াসে আনা যেত। ইমরানুল আলম, আপনার কাছে যে বলি যে আসলে প্রচারের প্রসার, আমরা যেটা জানি আমাদের দেশের পর্যটন খাতে যতটাই প্রচার করব ততটাই প্রচার হবে, যেটা আমরা বলে থাকি সচরাচর। সেক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের দিক থেকে উনি যেটা বললেন, পর্যটন মেলা করা হচ্ছে, অনেক বিষয় আছে, আমরা প্রত্যেক বছর থেকে পর্যটন মেলা হয়। আমাদের দেশের যে পর্যটন খাতগুলোকে, সেগুলোকে আমরা ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে কতটুকু এগিয়ে নিতে পারছি বলে মনে হয়? আমরা আসলে আমাদের যে ছোট গণ্ডি, সেই গণ্ডির মধ্যে সর্বোচ্চ প্রচারের চেষ্টা করছি, কিন্তু একটা দেশের যে কোনো স্পট বা একটা দেশকে প্রমোট করতে গেলে কিন্তু দেশের যারা নীতি নির্ধারক, ওনাদের আসলে সেখানে এগিয়ে আসতে হয়। আমি যদি আপনাকে উদাহরণ দিই, 2011 সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ ছিল, এটা কিন্তু একটা বৈশ্বিক একটা আয়োজন, যে আয়োজনে মোটামুটি পৃথিবীর বেশিরভাগ দেশ হচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশ, যেটা তাদের একটা ক্রিকেট খেলুড়ে বা
এছাড়াও যেহেতু অনেক দেশ কিন্তু এখন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়ে গেছে অলরেডি। তো সেই যে একটা আমাদের টুর্নামেন্ট হলো আমাদের এই বাংলাদেশে, বা তারপরে হচ্ছে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, তারপর অনূর্ধ্ব-19-এর টুর্নামেন্টগুলো হলো, বৈশ্বিক যেগুলো বলছি, কয়েকদিন আগে নারী দলের একটা টুর্নামেন্ট হলো, আমি ক্রিকেট নিয়ে বলছি যেহেতু অনেকগুলো আয়োজন হচ্ছে। কোনোটাতেই কিন্তু আপনি বাংলাদেশের যে প্রমোট বা বাংলাদেশের যে ট্যুরিজম স্পটকে প্রমোট আপনি কোথাও দেখেছেন? আমার কিন্তু চোখে পড়েনি। তো সেটা খুবই ক্ষুদ্র। এবং আপনি এর সাথে কম্পেয়ার করে দেখেন যে শ্রীলঙ্কায় যখন টুর্নামেন্ট হচ্ছিল বা ক্রিকেট বা ফুটবল কিংবা অলিম্পিকের যখন যে দেশগুলোতে আয়োজন হয়, তারা দেখবেন তাদের দেশটাকে এত পরিমাণ প্রমোট করে ফেলে, ওই একটা আয়োজনকে বেস করে পুরো ট্যুরিজমটাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। প্রসারের যে কাজটা তারা ওই এক আয়োজনের মধ্যে দিয়ে সেরে ফেলে। আমরা এত সুন্দর সুন্দর আয়োজনের সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা আসলে আমাদের দেশের যে এতগুলো সুন্দর স্পট আছে, শ্রীলঙ্কা যে অর্থনৈতিক প্রতিঘাতের মুখ দিয়ে গেছে, তারা কিন্তু পর্যটনটাকে উন্মুক্ত করে দিয়ে তারা কিন্তু আবার মানে ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের দেশ থেকে যে ঋণ নিচ্ছে তাও কিন্তু পরিশোধ করে দিয়েছে সবকিছু মিলে। এবং এই শ্রীলঙ্কার কথা এই জন্য বলছি যে শ্রীলঙ্কাতে এখন বাংলাদেশ কিন্তু প্রচুর মানুষ শ্রীলঙ্কা যাচ্ছে, কারণ শ্রীলঙ্কা তাদের দেশে আসার যে সিস্টেমটা এত ইজি করে দিয়েছে পর্যটকের জন্য, যে পর্যটক আসুক আগে। আমাদের দেখেন, আমি মাঝখানে একটা প্রোগ্রাম করেছিলাম ফরেনারদের নিয়ে, তো ওনাদের কথা ছিল যে বাংলাদেশে আমরা যেতে পারি না, বাংলাদেশের ভিসা জটিলতা এত বেশি। মানে আমাদের দেশ কিন্তু আসলে আমাদের এত বেশি প্রমোটেড না যে এটা আমেরিকা হয়ে গিয়েছে। যখন ভিসার জটিলতা দেখবেন আপনি, মনে হবে যে এটা আসলে এত বেশি জটিল। বাংলাদেশে কোনো টুরিস্ট আসতে গেলে তাকে এত ঘাত প্রতিঘাত হচ্ছে পার করে আসতে হয়, তখন বাংলাদেশকে মানুষ আসলে টেকনিক্যালি হয়তো অ্যাভয়েড করে বা অ্যাভয়েড করতে বাধ্য হয় আর কি। অথচ যদি ভিসা জটিলতা আর একটু ইজি করা যায়, এয়ারপোর্টে যেমন শুধু টুরিস্টদের জন্য যদি আলাদা, যেমন আমরা নেপালে বা থাইল্যান্ডে গেলে দেখি টুরিস্ট কারা, তাদের জন্য কিন্তু টোটাল সেটআপটাই আলাদা এবং এত পরিমাণ ওয়েলকামিং থাকে ওই জায়গাটা। আমাদের কিন্তু ওই জায়গাটাতে অনেক গ্যাপ। তো আলটিমেটলি প্রমোটের কাজটা শুধু যে আমি একটা ফেসবুক বা ইউটিউবে একটা ভিডিও দেবো এটা না, টোটাল যে সিস্টেমটা এটা কিন্তু একটা প্রমোশনের একটা অংশ। যে বাংলাদেশে আমি এয়ারপোর্টে যাচ্ছি, তারা আসলে কীরকম ওয়েলকাম করছে, আমি কক্সবাজার ঘুরতে যাচ্ছি, ওখানকার আসলে সেটআপটা কীরকম, এগুলোও কিন্তু একটা প্রমোট। হ্যাঁ, মাউথ টু মাউথ, যেটা ফরেনাররা গিয়ে হতো তাদের সে প্রমোট করে। তাই বাংলাদেশে ঘুরতে গিয়েছিলাম, বাংলাদেশে এমন ভালো বললে কিন্তু আর 20টা ফরেনার আসবে, খারাপ বললে আরও 200টা ফরেনার যে 2 বছরের প্ল্যান করেছে তারা কিন্তু আসবে না। আলটিমেটলি দুই দিকের যে ভাইস ভার্সা, দুইটাতে আমাদের একটু আমরা পিছিয়ে আছি আর কি, টোটাল ওভারঅল প্রমোশনের দিকটাতে। কক্সবাজারে কয়েকটা মেলা দেখেছি আমি, সেখানে কিছু ফুচকা টুচকা ছাড়া আর ফাস্ট ফুড ছাড়া কোনো ফুডের একটা মাইক টাইক লাগিয়ে একটা মেলা করার মতো দায়সারা গোছের পর্যটন মেলা। আমাদের যেমন কক্সবাজারে শুধু সিজন আসলেই দেখবেন যে একটা বাণিজ্য মেলার নামে আমরা কিছু স্টল করি, স্টলে আমরা কাপড় চোপড় আচার টাচার বিক্রি করি। দিস ইজ আসলে নট বাংলাদেশ। আপনাদের যে বাণিজ্য মেলা এখন ইন্টারন্যাশনাল ফেয়ার যেটা হচ্ছে আমাদের যে নতুন জায়গা, সেখানেও কিন্তু একই অবস্থা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কয়টা আসছে আপনারা ভালো জানেন। আমরা ইন্টারন্যাশনাল বাদে দিলাম। যদি আমি কক্সবাজারকে বললাম একটা প্রথম কাউকে একটা মডেল করতে হয়, তারপর আস্তে আস্তে অন্যান্য জায়গাতে, যেহেতু কক্সবাজারে সবসময় টুরিস্ট কম বেশি থাকে, কক্সবাজারে ইমিডিয়েট যদি একটা জায়গা নিয়ে বড় জায়গাকে পার্মানেন্ট একটা মেলার আয়োজন করা, যেই মেলাতে কোনো না কোনো অফার চলতে থাকবে। কখনো ট্রেডিশনাল ফুডের মেলা হবে, একটা হাফ, কখনো ট্রেডিশনাল ফুড, কখনো পিঠা উৎসব, কখনো পোশাকের মেলা, কখনো এই মেলা ওই মেলা, সারা বছর মেলার যদি একটা ট্রেন্ড থাকে, তাহলে কিন্তু এইখানে আমাদের এখানে একটা বিশাল বেচা কিনা হবে। আমাদের টুরিস্টরা যায়, খরচ করতে হবে, টাকা ভরা টুরিস্টরা যায় আমাদের কক্সেস বাজারে, কেনার কিছু নাই, আসার সময় কিছু আচারের নামে কিছু পচা আচার এবং কিছু শুটকি নিয়ে ঢাকায় ফিরে। ইমরানুল আলম, আপনার কাছে যে বিষয়টি এবার জানতে চাই সেটি হচ্ছে, আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। একটু আগে ইমরান হাসান তার কথায় যে বিষয়টি বললো সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যে এখনো যে বৈষম্যটা রয়ে গেছে, সেই জায়গায় পর্যটন খাতকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সম্ভাবনা, অপার সম্ভাবনা আমাদের দেশে আছে। আপনি নিজেও এই সেক্টর নিয়ে কাজ করছেন, সে সাথে কেন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। এই জায়গায় বৈষম্যটা দূরীকরণে আসলে করণীয়টা কি? বাংলাদেশে এখন যতগুলো পেশা আছে তার মধ্যে কিন্তু প্রায় 2% লোক, 100 জনের মধ্যে 2 জন মানুষ হচ্ছে ট্যুরিজম, পর্যটন খাত ভিত্তিক, এটার সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে, প্রত্যক্ষ। এটার সাথে আসলে উদ্যোগ জড়িত। উদ্যোক্তা যারা, আমিও নিজে একজন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাই বলতে পারেন। তো আমরা যারা উদ্যোক্তা হয়েছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো না কোনোভাবে ব্যাংক থেকে কোনো ঋণ আসলে নিতে পারিনি সেভাবে, বা অন্যান্য খাত থেকে ঋণ নিতে পারিনি। কারণ হচ্ছে ঋণের যে সেটআপটা এটা অনেক কঠিন আমাদের জন্য, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কখনোই আসলে সেভাবে মূল্যায়ন করা হয় না, বা তাদেরকে ওই বিলিফটা হয়তো বা আমি জানি না কেন করা হয় না। তো আমরা কিন্তু এই যে 3% নিয়ে আমরা একটু কথা বলছিলাম, আমরা যে 3% এখন জিডিপিতে আমরা
ইফেক্ট দিচ্ছেন। দিচ্ছি আর কি, বা তো এটা কিন্তু টোটালি আসলে আমাদের এই উদ্যোক্তাদের অবদান বলতে পারেন, আমাদের মতো যারা ভাইয়েরা আছেন অনেকেই আমাদের এই প্রাইভেট সেক্টরের উদ্যোগ থেকে, এবং ভাই কিন্তু বলে দিয়েছেন যে গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে, যেমন আমরা পর্যটন কর্পোরেশনের বেশ কিছু মডেল দেখতে পারি, এগুলোতে আপনি দেখেন যে প্রতি বছর হয়তো লসের খাতায় আছে, আমরা কিন্তু সেটাকে কাভার আপ করে উল্টা 3% নিয়ে যাচ্ছি। তো এই জায়গায় যে উদ্যোক্তা কিন্তু তৈরি হওয়ার জন্য বসে আছে, প্রচুর মানুষজন প্রস্তুত এখন ট্যুরিজম নিয়ে কাজ করবে, কিন্তু আলটিমেটলি কদিন পর পর হচ্ছে যে দেশের যে কোনো একটা সমস্যায় সবার আগে এফেক্টেড হচ্ছে ট্যুরিজম, এবং সবচেয়ে পরে রিকভার করে হচ্ছে ট্যুরিজম। আপনি করোনা দেখেন বা কোনো ঘূর্ণিঝড় দেখেন বা দেশের কোনো পলিটিক্যাল সিচুয়েশন দেখেন, সবার আগে পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে। আপনার বন্যা হলো হচ্ছে ফেনীতে, সেন্ট মার্টিন সহ টাঙ্গুয়া হাউস সব জায়গার মানে একটা প্রভাব পর্যটন পড়ে, বন্ধ। নগরপুল তো আসলে দেবালয় এড়ায় না, মানে প্রত্যেকটা প্রভাব কিন্তু সব জায়গায় থাকে। হ্যাঁ, তো এটা যে মানে প্রভাবটা আমার মনে হচ্ছে ট্যুরিজম সবচেয়ে বেশি পড়ে, যেহেতু এটা বিনোদন সেক্টর। স্বাভাবিকভাবে মানুষ যখন নিজে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, অর্থনৈতিকভাবে চাঙ্গা থাকবে, তারপরে কিন্তু বিনোদনের বিষয়টা আসবে। তো এইখানে প্রতিটা ক্ষেত্রে আমরা এমন কিছুদিন পর পরে একটা একটা করে হয়তো পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হচ্ছে, কিংবা প্রাকৃতিক কারণে অনেক সময় হয়ে থাকে, বা বৈশ্বিক কারণে হয়ে থাকে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু ট্যুরিজম সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়, এবং ওই বললাম সবার পরে রিকভার হয়, যে কারণে উদ্যোক্তারা এখনো সাহস করতে পারছে না যে আমরা কি আসলেই ট্যুরিজম নিয়ে উদ্যোক্তা হব, নাকি গদবাধা যে জীবনে আমরা স্কুল কলেজে বা আমাদের মা বাবারা যেরকম বলেছেন যে তোমাকে বড় হয়ে চাকরি করতে হবে, তুমি এটা হবে সেটা হবে। অর্থাৎ এই জায়গায় উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান একটা বিশাল সুযোগ আছে। সেই ইমরান আলম, আপনার কাছে একটা বিষয় যে সেটা হচ্ছে আপনি ট্যুরিজম সেক্টরটা নিয়ে মানে মাঠ পর্যায়ে কাজ করছেন, সেই জায়গায় সবকিছু মিলিয়ে আসলে সংকট কি আছে, সম্ভাবনা কি আছে? প্রথমে আমি ভালো দিকটা বলি, সম্ভাবনার কথা বলি। সম্ভাবনা আসলে অপার সম্ভাবনা বলা যায়, যেটাকে আমরা লাস্ট যদি 10 ইয়ার্সকে আমরা কাউন্ট করি, দেখেন বাংলাদেশের এখন কত মানুষ ট্যুরিজমের সাথে কানেক্টেড। আগে যে এখন 2% বললাম হচ্ছে, এটা কিন্তু আগে 0.5ও ছিল না। তো লাস্ট 10 ইয়ার্সে আসলে অনেক স্থাপনা হয়েছে, ট্যুরিজমের নতুন খাত অনেক তৈরি হয়েছে, অনেক জায়গা তৈরি হয়েছে, নতুন নতুন অনেক স্পট এসেছে বাংলাদেশে, যেগুলোকে বেস করে অনেক মানুষ ট্যুরিজমের সাথে কানেক্টেড হয়েছে। তো ট্যুরিজম জিনিসটা আসলে প্রতিনিয়ত আপডেট করার একটা ব্যাপার। এখন কক্সবাজারে আগে যেরকম হোটেল ছিল, এখন তো দেখেন 5 স্টার নামে হোটেল আছে, সমুদ্রের পাড়ে অনেক ধরনের হোটেল বা অনেক স্থাপনা তৈরি হচ্ছে, কি আসতেছে, তারপর হচ্ছে আপনার প্যারাসেলিং আসছে, মানে বিভিন্ন ধরনের আপনার অবকাঠামো কিন্তু অ্যাড করা যাচ্ছে, বা বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাড করা যাচ্ছে। আর প্রতিটা অ্যাক্টিভিটির সাথে কিন্তু অনেকগুলো মানুষ জড়িত থাকে, অনেকগুলো মানুষ মানে হচ্ছে অনেকগুলো কর্মসংস্থান হয়, সেটা সুবিধাভোগী থাকে, সবাই যারা ভোক্তা আছে তারা আছে, রাইট। তো এই জন্য আমি প্রথমেই বললাম যে ভালো দিকটা যে সম্ভাবনা অনেক, কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে 18 কোটি মানুষ, এবং আমার মনে হয় যে 18 কোটি মানুষ কিন্তু ঘুরতে পছন্দ করে না এমন কেউই না। হয়তো আপনি নিজেও অনেক ঘোরাঘুরি করেন, আমরা সবাই এটা আমাদের বিজনেসের বাইরেও ব্যক্তিগতভাবে কিন্তু আমরা ঘোরাঘুরি করি। চ্যালেঞ্জ আসলে যেহেতু এটা বিজনেস শুরুতেই আমরা চ্যালেঞ্জটা মাথায় নিয়েই নামি, যে এটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু চ্যালেঞ্জটা আসলে এমন হয় যে আমরা যেগুলো চিন্তা করেছিলাম চ্যালেঞ্জ, সেগুলো আর হয় না। তো চ্যালেঞ্জ হয় নতুন প্রতিদিন নতুনভাবে চ্যালেঞ্জ আসে। যেমন ভ্যাট ট্যাক্সের কথা বলছে, এখন মনে হয় যে যারা ট্যুরিজম নিয়ে কাজ করছে সবার মাথায় ভ্যাট ট্যাক্স হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের আসলে দেশের যে পরিস্থিতি, আর্থসামাজিক অবস্থা, তার সাথে ভ্যাটের যে কাঠামো, ভ্যাটের যে হার, এগুলো আমাদের কাছে মানে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ। সেটা ওনারা হয়তো কয়েকটা আন্দোলনের প্রেক্ষিতে হয়তো সেটা আবার রিশাফল করেছে। হ্যাঁ, কিন্তু এখনো আসলে কিন্তু রিশাফল আমরা ওইরকম আপডেট পাইনি, কিন্তু এখনো হচ্ছে কথা চলমান আর কি এটা নিয়ে। তো এই যে ধরেন একটা নতুন একটা কোথায় আমাদেরকে প্রণোদনা দিবে, কোথায় আমাদেরকে ইন্সপায়ার করবে। মালদ্বীপের কথা একটু আগে বলছিলেন, যে মালদ্বীপে প্রথমে হচ্ছে টোটালি ভ্যাট ট্যাক্স ফ্রি করে দিয়েছিল, যে ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য অনেকগুলা ওরা আইল্যান্ড পর্যন্ত মেড করেছে, যে এই আইল্যান্ডগুলো আমরা আস্তে আস্তে বানাবো 10 বছরে, সেখানে হচ্ছে আমরা এই নতুন ট্যুরিজম তৈরি করব। তারপর হচ্ছে এখন হয়তো ভ্যাট ট্যাক্স অ্যাড করেছে, আগে তৈরি করেছে। আমরা যখন তৈরি করার জন্য প্রাইভেটলি চেষ্টা করছি, আমাদেরকে শুরুতেই ভ্যাট ট্যাক্স, তারপর হচ্ছে ওখানে যেতে দেওয়া যাবে না, ওইখানে গেলে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, এরকম এত বাধা। তো এই চ্যালেঞ্জ যদি বলেন, ট্যুরিজমে আসলে চ্যালেঞ্জ অনেক বেশি। রাস্তাঘাটের কথা যদি বলেন, আপনি প্রপার রাস্তাঘাট আসলে খুব বেশি নেই, এবং যেখানে আছে দেখেন আমার কাছে মনে হয় যে এগুলোর কস্টিং অনেক বেশি, বিমানের ফেয়ার আমার মনে হয় যে অনেক বেশি, যেটা ট্যুরিজমের জন্য আমি চাইলে আর একটু সহনীয় করা যায়, তখন মানুষ কিন্তু আরও বেশি ট্রাভেল করতে পারবে। কারণ একটা দেশের ট্যুরিজম তখনই উন্নত হয়, তখনই একটা ভালো জায়গায় যায়, যখন হচ্ছে সকল শ্রেণীর সকল পেশার মানুষ সেই জায়গাটাতে ঘুরতে যাবে বা সেটাকে অ্যাভেল করবে। তো আমাদের দেশে কিন্তু সকল শ্রেণীর সকল মানুষই এখন যাওয়া শুরু করছে, কিন্তু যে তখন তারা ক্লাসিফিকেশন করতে হচ্ছে। কেউ চাচ্ছে যে আমি ট্রেনের এসি বগিতে করে যাব, কিন্তু আসলে ট্রেনের এসি বগি আমার সাধ্যগুলো আছে না, তখন সে হয়তো বা নন এসি বাসে করে যাচ্ছে বা নন এসি বগিতে যাচ্ছে। তো এখানে আমার মধ্যে ট্যুরিজমটাকে ভাই বলছিলেন সাবসিডি দেওয়ার ব্যাপারে, ট্যুরিজমের জন্য আরেকটু কাজ করা উচিত। তাহলে চ্যালেঞ্জ যেগুলো আছে, আমরা চ্যালেঞ্জের তো আসলে শেষ নেই, শত শত চ্যালেঞ্জ,
এই চ্যালেঞ্জগুলো তখন আস্তে আস্তে কমে আসবে। এবং ফরেনারদের জন্য বিমানবন্দর হয়ে গেছে, এটাকে দ্রুত রেডি করে 24 আওয়ার্স ফ্লাইট দিয়ে ইকোনমি ফ্লাইট দিতে হবে। আপনি সিজনে ফ্লাইট নাই, 12,000 15,000 টাকা ওয়ান ওয়ে নিচ্ছে, সেটাকে যদি আপনি বড় বিমানকেই দেন সাপোর্ট দিয়ে, যে বিমান যদি থাকে কম্পিটিটররা ওইভাবে আর বাড়তি ফেয়ার নিতে পারবে না, আপনি বোয়িং দিয়ে দেন, বড় বড় বোয়িং বা আরও কিছু এটিআর নিয়ে আসেন, তো সেখানে হবে কি আপনি 4,000 5,000 টাকায় যদি আমি 10,000 টাকায় রিটার্ন যদি আমি পাই, 10,000 টাকার রিটার্ন যদি আমি পাই, তাহলে কিন্তু সারা বছর আমার গেস্ট ওইখানে থাকবে। এবং ম্যারিন ড্রাইভে যে আমাদের যে অপার সম্ভাবনা আছে সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ট্যুরিস্ট তো এইটা না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক অভাব নেই। আমাদের অফ সিজনে দেখেন টাঙ্গুয়ার হাওর বর্ষায় একটা বিশাল ট্রেন্ড চালু হয়ে গেছে। আমাদের এই হাউস বোট যেটা বলছেন, এই হাউস বোটটা আপনি ইম্পোর্ট করান বা ভালো একটা ফ্যাসিলিটিস দেন, ঠিক আছে, তুমি এই শিপইয়ার্ডগুলোতে বানাই দিবে যেটা সেফটি, এইখানেও আপনার লক্ষ লক্ষ লোক আপনার এই অর্থাৎ আমাদের যে পর্যটন কেন্দ্রিক অবকাঠামো আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে নীতি সহায়তাকরণ যদি করা যায় আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, এর থেকে হয়তো মানে বড় সেক্টর হয়তো অদূর ভবিষ্যৎ আর মানে পড়ার অপেক্ষা রাখেন, এটি হয়তো একটা বিশাল সেক্টরে পরিণত হবে। ইমরানুল আলম এবং ইমরান হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাপ্তাহিক আয়োজন বাণিজ্য অর্থনীতি আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।